দলে ফিরেই মোরসালিনের গোল। প্রথমার্ধ শেষে ভারতের বিপক্ষে 1-0 গোলে এগিয়ে বাংলাদেশ। রায়ের কথা জানিয়ে হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লিকে চিঠি দিচ্ছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হবে ইন্টারপোলকে। ট্রাইব্যুনালের নির্দেশে বাজেয়াপ্ত হবে হাসিনা ও কামালের সম্পদ। দেখানোর চেয়ে প্রকৃত সম্পদ কয়েক গুণ বেশি, বলছে দুদক। নির্বাচনে স্পর্শকাতর কেন্দ্রে ব্যবহার হবে বডি ক্যামেরা। কেনা হবে প্রায় 40,000। জানালেন উপদেষ্টা, আসছে 17,000 শটগান। কিডনি ডায়ালাইসিসের রাসায়নিকে তৈরি হচ্ছে গোলাপ ও কেওড়া জল। অনুমোদনহীন পণ্যের বিষয়ে সতর্কতা। বিরতিহীন রাত 9টায় বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো বিস্তারিত। আর শুরুতেই জানাবো এশিয়া কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের খবর। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধ শেষে 1-0 গোলে লিড স্বাগতিকদের। ম্যাচের শুরু থেকে আক্রমণে এগিয়ে স্বাগতিকরা 11 মিনিটে মোরসালিনের দুর্দান্ত শটে লিড নেয় লাল সবুজ। 34 মিনিটে দলকে গোল খাওয়া থেকে রক্ষা করেন হামজা চৌধুরী। প্রতিপক্ষের ক্রস হেডে ক্লিয়ার করেন। প্রথমার্ধের শেষের দিকে তপু বর্মন ও বিক্রমের হাতাহাতির ঘটনায় হলুদ কার্ড দেখেন দুজনেই। সমতায় ফিরতে মরিয়া ভারতকে সুবিধা করতে দেয়নি জায়ান তপুরা। গ্যালারি ভর্তি দর্শকদের সামনে প্রথমার্ধের লিড নিয়ে বিরতিতে যায় লাল সবুজ। অ্যাওয়ে ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে ফিরেছিল বাংলাদেশ। চূড়ান্ত পর্বে খেলার সুযোগ নেই দুই দলে, তবে মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া লাল সবুজ। বাংলাদেশের কাছেই আরো একবার রাকিব, এবার অবশ্য তিনি রাইট ফ্ল্যাঙ্ক থেকে অপারেট করছেন। আকাশ মিশ্রাকে খেলার আরো খবর জানাতে আমাদের সাথে জাতীয় স্টেডিয়াম থেকে যোগ দিয়েছেন সহকর্মী কামরুল হাসনাত। কামরুল হাসনাত, প্রথমার্ধ খেলা শেষ, 1-0 এগিয়ে রয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ঠিক কতদিন পরে এ ধরনের গোলে এগিয়ে থাকলো বাংলাদেশ? আর সেই সাথে জানাবেন যে জামাল ভুঁইয়া প্রথমার্ধে আমরা দেখিয়েছি যে জামাল ভুঁইয়াকে খেলানো হয়নি, তার পরিবর্তে যিনি এসেছেন, এটি কি ভালো সিদ্ধান্ত বলে এখন পর্যন্ত মনে হচ্ছে কিনা? জি, আপনি যেমনটা বললেন যে বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে কিন্তু লিড নিয়েছে মোরসালিনের একমাত্র গোলে। বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত 100 লিডে রয়েছে। আমি যদি আপনাকে একটু বলতে চাই যে হামজার যে রোলটার কথা বললেন আপনি, হামজা কিন্তু আমরা দেখেছি শিলংয়ে যে ভারতের হোমে যখন হামজা খেলেছিল সেখানেও কিন্তু হামজা ডিফেন্সিভ যেই তার রোলটা সেটা সে করেছিল। আজকের ম্যাচও হামজা কিন্তু সেই একই রোলেই রয়েছেন এবং সে কিন্তু দলের যে ডিফেন্স, তার হামজার কারণ দলের ডিফেন্সটা কিন্তু অনেকটা বেশি এখন শক্তিশালী হয়ে রয়েছে। এবং যেটা বললেন যে জামাল ভুঁইয়া, আমরা জামাল ভুঁইয়ার এর আগেও জামাল ভুঁইয়ার পারফরমেন্স আমরা ভারতের মাঠেও দেখেছি, সল্টলেকেও দেখেছিলাম যে জামাল ভুঁইয়ার ক্রসে বাংলাদেশ ড্র করেছিল। এই ম্যাচেও জামাল ভাইয়ের পরিবর্তে আসলে যাকে নেওয়া হয়েছে নিঃসন্দেহে তিনি ভালো প্লেয়ার, কিন্তু আসলে এই সিদ্ধান্তটা জামাল ভুঁইয়ার যে একটা ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা কিন্তু এই ম্যাচে যদি শুরু থেকে থাকতে পারতো হয়তো বাংলাদেশ আরও একটু অ্যাডভান্টেজ পেতে পারতো। এবং আমি আপনাকে আরেকটা জিনিস বলতে চাই যে খেলা এখন পর্যন্ত হাফ টাইম পার হয়ে গেলেও দর্শকরা কিন্তু এখনও মাঠের বাইরে অপেক্ষা করছে। আমরা 2 থেকে 3 বার 1 নম্বর গেট থেকে শুরু করে 3 নম্বর গেটে পুলিশের সাথে হাতাহাতি, লাঠিচার্জ অনেক কিছু দেখেছি। এবং কিছুক্ষণ আগেও এখানে দর্শকরা গেট ভেঙে আসলে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, তাদের হাতে টিকিট ছিল, কিন্তু আসলে স্টেডিয়াম কর্তৃপক্ষ মানে বাফুফে কর্তৃপক্ষ বলেছিল যে সন্ধ্যা 7টার পর আসলে স্টেডিয়ামের গেটগুলো বন্ধ করে দেওয়া হবে। তারপরেও কিন্তু যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের জন্য কিন্তু 2-1 বার স্টেডিয়ামে গেট খুলে দেওয়া হয়েছিল, কিন্তু তাতেও আসলে উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। তার কারণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তারা কিন্তু লাঠিচার্জ করতে বাধ্য হয়। এবং আমরা কিন্তু এখান থেকে শুরু থেকেই দেখেছি যে এই সাউথ এশিয়ান ডার্বি যেই উত্তেজনা, এই উত্তেজনা কিন্তু আগের সবগুলো ম্যাচকে ছাড়িয়ে গেছে। আপনি যদি বলেন সিঙ্গাপুর ম্যাচ, হংকং ম্যাচ, দর্শক ছিল, কিন্তু ভারত ম্যাচের আগে যে উন্মাদনা দর্শকদের মধ্যে দেখা গেছে এবং যেই পরিমাণ আগ্রহ নিয়ে দর্শকরা আসলে মাঠে এসেছেন, সেটা কিন্তু
গত দুইবারের থেকেও পুরো ছাড়িয়ে গিয়েছে। আমরা কিন্তু এরকম দৃশ্য দেশের ফুটবলে খুব কম দেখতে পাই, এবং দেশের ফুটবলে কিন্তু এরকম জোয়ার আমরা হংকং ম্যাচেও দেখছি, সিঙ্গাপুর ম্যাচেও দেখছি। সেগুলো খেলার মাঠেও কিন্তু উত্তেজনার কমতি নেই। আমরা কিন্তু এরই মধ্যে দেখেছি যে দুই দলের যে প্লেয়াররা আছেন তারা কিন্তু এরই মধ্যে কার্ড দেখেছেন, এবং বাংলাদেশের তো এখনই আসলে আরো অর্ধেক খেলা বাকি রয়েছে। ভারতের মতো দলের বিপক্ষে আসলে কতটা মনোসংযোগ ধরে রাখতে পারলে জয়ের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব বলে মনে হচ্ছে? ঠিকই বলেছেন, বাংলাদেশ আসলে লাস্ট দুইটা ম্যাচ যদি আমরা দেখি নেপালের বিপক্ষে এবং হংকংয়ের বিপক্ষে, শেষ মুহূর্তের গোলে কিন্তু আমরা আসলে ম্যাচগুলো ড্র করে এসেছি। সেই সংখ্যাটা কিন্তু এখনো রয়ে গেছে। এখন যেটা বাংলাদেশকে করতে হবে যে বাংলাদেশ যেহেতু লিড নিয়ে আছে, এখন ডিফেন্সিভ মোডে খেলাটা এগিয়ে একটা বছরের শেষ ম্যাচে অ্যাটলিস্ট জয় দিয়ে যদি বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই পর্বটা শেষ করতে পারে, এটাই হবে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি। এবং যেটা বলছিলেন, মাঠের দর্শকরা যখন হুঙ্কার দিচ্ছে তখন কিন্তু বাইরের যে দর্শকরা অপেক্ষমান রয়েছে তারাও কিন্তু আসলে মাঠে ঢোকার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে তর্কে জড়াচ্ছে, বিভিন্ন ধরনের কথা বলছে, তারা গেট ভেঙে গেটের উপর দিয়ে লাফিয়ে ওঠার চেষ্টা করছে। সবকিছু মিলে এই যে উন্মাদনা, ফুটবলের যে জোয়ার, সেই জোয়ারটা আসলে জাতীয় স্টেডিয়াম আসলে পুরোটা ছেয়ে গেছে, এবং এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও আছে তারাও কিন্তু দর্শকদের সামলাতে বেশ হিমশিমি খাচ্ছে। এবং তারাও যেটা বলছে যে 7টার পর গেট বন্ধ হলেও তারা কিন্তু দর্শকদের ঢোকার জন্য সুযোগ করে দিলেও কামরুল হাসান, দ্বিতীয়ার্ধের খেলাও শুরু হয়ে গেছে। শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য। ধন্যবাদ আপনাকে। খেলার আরো খবর রয়েছে, যেটি জানাবো রাত 9টায় বাংলাদেশের পরের অংশে। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে রায়ের কপি নয়, নোট ভার্বালের মাধ্যমে ভারতকে চিঠি দিচ্ছে সরকার। সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান শীঘ্রই এই চিঠি দেয়া হবে। উপদেষ্টা আরও জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে দেওয়ার জন্য চিঠি প্রস্তুত হচ্ছে। যে কোনো মুহূর্তে চিঠি পাঠানো হতে পারে, তবে রায়ের কপি পাঠাবে না পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু নোট ভার্বালের মাধ্যমে রায়ের বিষয়টি জানানো হবে। তৌহিদ হোসেন জানান, চিঠিতে দুই দেশের বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তর করতে দিল্লিকে আহ্বান জানানো হবে। এর আগে গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে জানাবে প্রসিকিউশন। দুপুরে কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। দণ্ডিতদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রসিকিউটর তামিম বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সাজার পরোয়ানা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাচ্ছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করতে চাইলে হাসিনা ও কামালের 30 দিনের মধ্যে আত্মসমর্পণ করে আপিল করা উচিত হবে বলে মনে করেন তিনি। না হলে ইন্টারপোলকে তাদের সাজার বিষয়ে জানানো হবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার অসুস্থ থাকায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। রায়ের কপিতে চেয়ারম্যান সহ 3 বিচারকেরই স্বাক্ষর প্রয়োজন। রায়ের কপি পাঠানো হতে পারে কাল। চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে এটা ফরেন মিনিস্ট্রিকে পাঠানো হবে। ফরেন মিনিস্ট্রির মাধ্যমে এটা ইন্টারপোলে যাবে। আবেদনটি আমরা করব না, এটা এখনই আমাদের কাজ শুরু হয়ে গেছে। জাজমেন্ট হাতে পেলেই আমরা এটা পাঠিয়ে দিব। দিল্লির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে শেখ হাসিনাকে আপাতত ফেরত পাঠাবে না ভারত, এ কথা বলছেন ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শ্রী রাধা দত্ত। তবে এই রায়ে তার রাজনৈতিক ভবিষ্যতের ইতি ঘটেছে বলে মনে করেন তিনি। এদিকে কূটনৈতিক বোঝাপড়া ছাড়া শেখ হাসিনাকে ফেরত আনার আর কোনো পথ দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর আমেনা মোহসিন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হওয়ার পর হত্যাসহ মানবতা বিরোধী নানা অপরাধের অভিযোগে শুরু হয় তার বিচার। 13 মাস ধরে আইনি প্রক্রিয়া শেষে তাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। With only one sentence, that is sentence of death. রায়ের 3 ঘন্টার মধ্যেই ভারতের ডিপ্লোম্যাটিক প্রতিক্রিয়া। ঘোষিত রায়ের বিষয়ে অবগত আছে বলে জানিয়ে দেয় দিল্লি। তবে প্রশ্ন ওঠে, এবার শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে কি ভারত? এই রায়ে
শেখ হাসিনাকে নিয়ে দিল্লির অবস্থান আদৌ বদলে যাচ্ছে কি? ভারতের কাছে চাইলেই যে ভারত তাকে ফেরত দেবে সেটাই কথাটা, কারণ জিনিসটা খুব কমপ্লেক্স। এরকম একটা ডেথ সেন্টেন্সের পরে তো আমাদের মনে হয় না যে কোনো ভারত কখনোই শেখ হাসিনাকে দেশে ফেরত যেতে দেবে। উনি 6 বছর আমাদের কাছে দেশে ছিলেন, যখন ওনার নিজের দেশে উনি ফেরত যেতে পারেননি, ভুলে গেছেন সেই সময়টা। সেই সময় তো ভারতের কাছেই উনি ছিলেন। তো সেই সম্পর্কগুলো কি একদমই মুছে দেওয়া যায়? শেখ হাসিনাকে আতিথেয়তার অবস্থান আপাতত বদলাচ্ছে না দিল্লি। তবে সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় আওয়ামী লীগের রাজনীতিতে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের ইতি ঘটেছে বলে মনে করেন ভারতের এই আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক। মানে যে ব্রুটাল অপারেশনগুলো উনি নিজেই চালিয়ে গেছেন, ওনার আন্ডারে চলেছে, সেইগুলো কি কেউ অ্যাকসেপ্ট করতে পারে? সেই ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির তো একটা জায়গা থাকে সবসময়। ওনার পলিটিক্যাল ক্যারিয়ারে তো নিশ্চয়ই এটা একটা বড় দাগ বলবো আমি। সো সেটা উনি কখনো ওটা বিয়ন্ডে যেতে পারবেন কিনা, উনি ওটাকে ওভারকাম করতে পারবেন কিনা, সেটা অফকোর্স ডেফিনেটলি আমার মাথায় প্রশ্ন জাগে। ভারত শেখ হাসিনার রায়কে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছে। তাই কূটনৈতিক বোঝাপড়া ছাড়া ফাঁসির আসামি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার আর কোনো রাস্তা দেখছেন না বিশ্লেষকরা। ভারত এটাকে একটা রাজনৈতিকভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করবে। তো এখানে যে লিগ্যাল চ্যানেলস গুলো আছে বা ডিপ্লোম্যাটিক চ্যানেলস গুলো আছে, সেগুলোই আমাদেরকে ব্যবহার করতে হবে, এবং এর বাইরে কিন্তু আর কোনো উপায় নেই যে আপনি কাউকে জোর করে নিয়ে আসতে পারেন সে ধরনের কোনো অবস্থানে। আমরা মানে সেটা হয় না আর কি। শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় একমত দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকেরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদ ও বাজেয়াপ্তের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল। দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় শেখ হাসিনা 4,34,00,000 টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের হিসাব দেন, আর আসাদুজ্জামান খান কামাল দেখান 10,25,00,000 টাকার সম্পদ। তবে দুদক বলছে তাদের প্রকৃত সম্পদ এর কয়েক গুণ বেশি। 2024 সালের নির্বাচনের হলফনামায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ব্যাংক জমা, সঞ্চয়পত্র ও এফডিআর মিলিয়ে 3,20,00,000 টাকা দেখান, আর তার 3টি মোটর গাড়ির মধ্যে দুটির দাম দেখান 47,50,000 টাকা। স্বর্ণসহ মূল্যবান বস্তুর দাম 13,25,000 টাকা এবং আসবাব 7,40,000 টাকার উল্লেখ করেন। স্থাবর সম্পত্তির মধ্যে টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, গাজীপুর ও রংপুরে 15 বিঘার বেশি জমি, গাজীপুরে 9 বিঘার বাগানবাড়ি ও ঢাকার পূর্বাঞ্চলে একটি প্লট রয়েছে তার। এসব সম্পদের দাম দেখানো হয় 46,50,000 টাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্বাচনী হলফনামায় নগদ, ব্যাংক জমা, সঞ্চয়পত্র, বন্ড ও শেয়ার মিলিয়ে দেখানো হয় 3,91,00,000 টাকা। দুটি গাড়ির দাম 1,61,00,000 টাকা। এছাড়া উল্লেখ হয় ব্যবসার মূলধন 2,20,00,000 টাকা ও 10 ভরি স্বর্ণ। ইলেকট্রনিক সরঞ্জাম ও আসবাবের মূল্য 2 লাখ টাকা দেখান আসাদুজ্জামান খান কামাল। এছাড়া 5 বিঘা কৃষিজমি, 2টি বাড়ি ও অ্যাপার্টমেন্ট এবং 18 শতক জমি মিলিয়ে তার মোট সম্পদ 10,25,00,000 টাকার। তবে দুদক বলছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান নির্বাচনী হলফনামায় অসত্য তথ্য দিয়েছে। জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ 16,42,00,000 টাকার সম্পদের মালিক আসাদুজ্জামান খান। সোমবার ট্রাইব্যুনালের রায়ে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়। জুলাই শহীদ পরিবারকে উল্লেখযোগ্য ক্ষতিপূরণ দিতেও সরকারকে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 40,000 বডি ক্যামেরা কেনার কথা থাকলেও এই সংখ্যা কিছুটা কমছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এছাড়া আনসারের জন্য সাশ্রয়ী দামে কেনা হবে 17,000 শটগান। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। তফসিল ঘোষণা না হলেও সরকারের বক্তব্য অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলছে। কথা ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের জন্য কেনা হবে 40,000 বডি ক্যামেরা।
জাতীয় নির্বাচনে মাঠ পর্যায়ে নিরাপত্তা জোরদারে এবার শুধু স্পর্শকাতর জায়গায় বডি ক্যামেরা দেয়া হবে। তাই আগে 40,000 বডি ক্যামেরার কথা বলা হলেও এখন সেটা কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। করছে বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কিভাবে করবেন, একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়। অর্থাৎ সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে তারাই সেই রিটার্নিং অফিসারকে দেবে। অর্থ উপদেষ্টা আরও জানান, আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বৈঠকে 1 কোটি ই পাসপোর্টের কাঁচামাল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। ই পাসপোর্টের চাহিদা আছে, তো সেটা তাড়াতাড়ি করে আমরা করবো। সেখানে পাসপোর্টের সাথে কতগুলো ডকুমেন্টও দেওয়া হয়, 65 লক্ষ এটা। আর প্রায় 17,000 শটগান কিনতে হবে আনসার বিটিভির জন্য। মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সচেতনতামূলক প্রচারের অংশ হিসেবে টিভিসি ভিডিও ডকুমেন্টারি তৈরি ও প্রদর্শনীর পরিকল্পনা নিয়েছে সরকার। এতে ব্যয় হবে আনুমানিক 25 কোটি টাকা। বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উদ্বোধন হলো পোস্টাল ভোটিং এর অ্যাপ পোস্টাল ভোট বিডি। অ্যাপে নিবন্ধিত হয়ে ভোট দিতে পারবেন প্রবাসী, কারাবন্দী, সরকারি কর্মকর্তা ও ভোটে নিয়োজিত কর্মকর্তারা। সন্ধ্যায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে অ্যাপটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিইসি বলেন, ইতিহাসের সাক্ষী হলো জাতি। 1,30,00,000 ভোটার এতদিন ভোট থেকে বঞ্চিত ছিলেন। তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত ও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে প্রবাসী ভোটারের সংখ্যা বেশি। এ সময় রাজনৈতিক দলগুলোকে প্রবাসীদের ভোটার হিসাবে নিবন্ধনে উৎসাহিত করার অনুরোধ জানান তিনি। অ্যাপটির মাধ্যমে প্রবাসীরা বিশ্বের যে কোনো স্থান থেকে ভোটার হতে নিবন্ধন করতে পারবেন। প্রবাসীদের সুবিধার কথা মাথায় রেখে বৈশ্বিক মানের এই সেবা চালু করা হলো। আজকের এই উদ্বোধনের মাধ্যমে আমরা কেবল একটি অ্যাপ চালু করছি না, আমরা একটি নতুন অধ্যায় সূচনা করছি, যেখানে বাংলাদেশের নাগরিকত্ব ভৌগোলিক নয়, বৈশ্বিক। পোস্টাল ভোট বিডি আমাদের সেই বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী এখন দেশে মোট ভোটার 12,76,95,183 জন। মঙ্গলবার এই তালিকা প্রকাশ করে কমিশন। গেল অক্টোবরের শেষ দিন পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদেরও এই তালিকায় রাখা হয়েছে। এদিকে এনসিপি ও মার্ক্সবাদী সমাজতান্ত্রিক দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে 3 ধাপে ভোটার তালিকা দিল ইসি। সবশেষ মঙ্গলবার পূর্ব নির্ধারিত দিনেই চূড়ান্ত তালিকা প্রকাশ করে কমিশন। পর্যালোচনায় দেখা যায়, নতুন তালিকায় নারী ভোটার বেড়েছে। এই বৃদ্ধির হার প্রতি 100 জনে 4 জনের বেশি। আর পুরুষ ভোটার বৃদ্ধির হার 2.29%। 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করে একটা ভোটার তালিকা করা হয়েছে, যেটাতে ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলো নিয়ে এগিয়ে যাব। আমি তাদের সংখ্যাটা বলি, 12,76,95,183। এদিকে এনসিপি ও মার্ক্সবাদী বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়ে গ্যাজেট প্রকাশ করেছে কমিশন। সচিব জানান, আমজনতার দল সহ কয়েকটি বিষয়ে আরও পর্যালোচনা করবে ইসি। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মার্ক্সবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়ে কোনো বিরূপ মতামত পায়নি। সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে। এখনও গণভোটের বিষয়ে কোনো নির্দেশনা মেলেনি বলে জানান সচিব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টিকে বৈঠকে ডাকা হবে কিনা তা জানতে সংলাপ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত রাসায়নিকে তৈরি হচ্ছে গোলাপ জল ও কেওড়া জল।
এসব পণ্য তৈরিতে ছোট বড় বিভিন্ন প্রতিষ্ঠান বিপণন আইন মানেনি বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সম্প্রতি বিভিন্ন কারখানায় এক অভিযানে মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহারের তথ্যও পেয়েছে তারা। এতে উদ্বিগ্ন সাধারণ মানুষ। দেশে এখন নীরব ঘাতক হয়ে উঠেছে ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার। চাল, ডাল, আটা, ময়দা, দুধ, মিষ্টি সবকিছুতেই ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি মিলছে বিভিন্ন সংস্থার গবেষণায়। বিষাক্ত কেমিক্যাল দিয়ে প্রায় সব ধরনের ফল পাকানো হচ্ছে। এমনকি শিশু খাদ্য ও জীবন রক্ষাকারী ওষুধেও মেশানো হচ্ছে ভেজাল উপাদান। সম্প্রতি বাংলাদেশ নিরাপত্তা খাদ্য কর্তৃপক্ষের তদন্তে বেরিয়ে এসেছে গোলাপজল ও কেওড়া জল তৈরিতে ব্যবহার হচ্ছে মানব শরীরের জন্য বিপজ্জনক রাসায়নিক উপাদান। সাধারণ মানুষকে সতর্ক করে সংস্থাটি বলছে, যেসব সুগন্ধি পণ্য খাবারে ব্যবহার হচ্ছে সেগুলোর লেভেলে সঠিক তথ্য না থাকলে তা কেনা বা ব্যবহার করা উচিত নয়। এই খাবার অনেক মেডিসিন দিয়ে তৈরি করা হয়, এটা খাবার তেমন একটা ভালো না, কিন্তু মানুষের খায় না পায়রা খায়। সবাই তো জানতো এটা খাইতো না। এটার বিপক্ষে সরকারের উচিত যে কোনো একটা ব্যবস্থা নেওয়া। বিভিন্ন কোম্পানি তখন দেখা যায় ডুপ্লিকেট তৈরি করে, তখন আসলে আসল জিনিস নকল জিনিস কোনটা তখন আর সাধারণ ভোক্তা আমরা দোকানদার যারা বা কাস্টমার তারা বুঝতে পারে না। গোলাপজল, কেওড়া জলের যেটা সমস্যা পাচ্ছি সেটা তারা কিডনি ডায়ালিসিসের লিকুইড ব্যবহার করে কেওড়া জল সেটা ব্যবহার করা হয়, সেটা খাবারে দিচ্ছে। আর আরেকটা পেয়েছি সেটা হচ্ছে প্রাণের ইয়েতে পেয়েছি, প্রাণের যেটা সে লিকুইড যেটা ব্যবহার করতেছে এটা প্রাকৃতিক না কৃত্রিম সেটা লেখা নাই। বিশ্লেষকরা বলছেন, খাদ্যপণ্যে এ ধরনের রাসায়নিক ব্যবহার মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাই এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ তাদের। এগুলোর জন্য আমাদের শরীরে খুবই হঠাৎ কি বলে এগুলো আমাদের আকস্মিক যে সমস্যা হয়, বমি হবে, ডায়রিয়া হবে, বা চামড়াতে অ্যালার্জি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, আর হরমোনের ডিস্টার্ব হবে, যে আমাদের যে শরীরে হরমোন আছে সেই হরমোনে বাধা সৃষ্টি করতে পারে, আর দীর্ঘমেয়াদে কিডনি নষ্ট হতে পারে, লিভার নষ্ট হতে পারে। খাদ্যে সুগন্ধি ব্যবহার না করতে রেস্টুরেন্ট ব্যবসায়ীদেরও নির্দেশ দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পাশাপাশি এসব সুগন্ধি উৎপাদন এবং বিপণনও বন্ধ করার নির্দেশ দেয় সংস্থাটি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত ৯টায় বাংলাদেশে এবার জানাবো খেলার খবর, তার আগে জানাবো শিরোনাম। কাল ১৭তম টেস্ট খেলতে নামবেন মুশফিক, স্মরণীয় করতে বিশেষ আয়োজন বিসিবির। এই অর্জন গর্বের বললেন বাশার। সিমন্সের কাছে মুশফিক কিংবদন্তি, ফর্ম থাকলে আরও খেলবেন মন্তব্য কোচের। মিরপুরেও আয়ারল্যান্ডকে বিধ্বস্ত করার লক্ষ্য। কোনো ক্রিকেটারের ১০০তম টেস্ট বিশাল অর্জন। সেটি যদি হয় দেশের প্রথম তাহলে আরও বিশেষ। এমন অর্জন মুশফিকের প্রাপ্য বলেই মনে করেন অভিষেক ক্যাপ পরানো সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। টেস্ট শুরুর আগে ক্রেস্ট প্রদান, মুশফিকের প্রথম ও ১০০তম টেস্ট খেলা সতীর্থদের নিয়ে থাকবে বিসিবির নানা আয়োজন। মিরপুরে ছিল আলাদা পরিবেশ। টেস্ট ছাপিয়ে সবার আগ্রহ ছিল মুশফিকের ১০০তম টেস্ট নিয়ে। এমন উপলক্ষে মুশফিক আসবেন সংবাদ সম্মেলনে, সেই আশায় বসেছিলেন শত মিডিয়া কর্মী। আশা পূরণ হয়নি, তবে মুশফিক যা করেছেন সেটা প্রত্যাশার বাইরে। সবাইকে নিয়ে উদযাপন করেছেন, সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। ২০ বছরের টেস্ট ক্যারিয়ার, বাংলাদেশের নতুন ইতিহাস। কিভাবে দেখছেন মুশফিককে টেস্ট ক্যাপ পরানো সাবেক অধিনায়ক? আমি তাকে টেস্ট ক্যাপ পরিয়েছিলাম, তিনি ১০০ টেস্ট ম্যাচ খেলছেন। ইটস ওয়ান্ডারফুল ফিলিং। বাট যেটা বললাম যে মুশফিক রহিম এই ওভার দ্য ইয়ার্স যেই লিগাসি সেট করে গেছে, যে ল্যান্ডমার্কটা সেট করে গেছে সমস্ত ক্রিকেটারের জন্য, এটা আসলেই সামথিং ভেরি, যেটা বলি একটু আগে বললাম, ভেরি ভেরি স্পেশাল। মুশফিক যখন তার অধীনে খেলা শুরু করলো মনে করেছিলেন ঠিক সময়ে অভিষেক হচ্ছে না, তবে ইংল্যান্ডের কন্ডিশনে বুঝিয়ে দিয়েছিলেন লম্বা সময়ের জন্যই এসেছেন। তখন আসলে ইয়াং ছিল, আসলে একটা বাচ্চা ছিল, বাট প্রথম সফরে আসলে ও সবাইকেই বুঝিয়ে দিয়েছিল যে ও এসেছে লম্বা সময়ের জন্য এসেছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হলে যে ধরনের স্কিল লাগে, যে ধরনের টেকনিক লাগে, সেটা ওর মধ্যে খুব ভালো মতোই ছিল। চারিদিকে গুঞ্জন মুশফিক দ্রুতই অবসর নেবেন, এমন আলোচনার যুক্তি দেখেন না। দলের দরকার আছে মুশফিককে। এই আলোচনাটা থেমে যাওয়া ভালো। আলোচনাটা আমি আসলে কমফোর্টেবল ফিল করি না।
কারণ হি ইজ এ লিজেন্ড। এই আলোচনা ওকে নিয়ে হওয়া উচিত না, এই কলটা আসলে ওই নেবে। আমি তো আশা করি আরও বেশ কিছুদিন খেলবে, বিকজ ও থাকলে যেটা হয় যে পুরো ব্যাটিংটা অনেক কনফিডেন্ট থাকে। বিশেষ দিনে বিসিবির বিশেষ আয়োজন 9টা 16 মিনিটে দল সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। 17 ও 19 মিনিটে টেস্ট ক্যাপ পরিয়ে দেবেন বাশার ও আকরাম। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও পরিচালক নাজমুল আবেদিন ক্রেস্ট তুলে দেবেন। 21 মিনিটে প্রথম টেস্ট ও ১৭তম টেস্টের সদস্যদের অটোগ্রাফ প্রদান। এরপর ক্যামেরায় কথা বলবেন শান্ত ও মুশফিক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুরে বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু কাল। জয় দিয়ে মুশফিকের ১০০তম টেস্ট রাঙাতে চায় টাইগাররা। ফিটনেস ধরে রাখলে মুশফিকের ক্যারিয়ার এখনই থেমে যাচ্ছে না বলেছেন হেড কোচ ফিল সিমন্স। খেলা শুরু কাল সকাল 9:30টায়। প্রতিপক্ষ আয়ারল্যান্ড বলে তেমন উত্তাপ নেই। ফিল সিমন্সের সংবাদ সম্মেলনের প্রায় পুরোটা জুড়েই মুশফিকুর রহিম। ঢাকা টেস্টে রেকর্ড ১০০তম ম্যাচ তার। কিংবদন্তি মুশিকে নিয়ে নিজের ভাবনা জানালেন টাইগার হেড কোচ। মিস্টার ডিপেন্ডেবলের এখনই শেষ দেখছেন না। মুশফিক কতদিন খেলা চালিয়ে যাবে আলোচনা করেনি। সে কঠোর পরিশ্রমী এবং একজন কিংবদন্তি ক্রিকেটার। সে যতদিন ক্রিকেট উপভোগ করবে, পারফর্ম করবে, ততদিন খেলবে। সিলেট টেস্টের দাপুটে জয়ে আত্মবিশ্বাসী দল। টিম কম্বিনেশনে পরিবর্তনের সম্ভাবনাও কম। মিরপুরের চেনা কন্ডিশনে শিষ্যদের কাছে একই ধারাবাহিকতা চান সিমন্স। হাসান মুরাদের স্পিন বৈচিত্র্য মনে ধরেছে কোচের। উইকেট যেমন দেখেছি, কমপক্ষে 2 দিন ব্যাট করা সহজ হতে পারে। সবকিছু বিবেচনায় একাদশ সাজাবো। মুরাদ অভিষেক টেস্টে দারুণ করেছে। আমি চাই তার উন্নতি অব্যাহত থাক। টেস্টের আগের দিন অনুশীলন করেনি আয়ারল্যান্ড। মিরপুরের উইকেটে স্পিন সামলানো বড় চ্যালেঞ্জ স্টার্লিং টেক্টরদের। যদিও স্বাগতিকদের লড়াই জানাতে প্রস্তুত আইরিশরা। আমাদের উন্নতি করার চেষ্টা করতে হবে, ভালোভাবে শুরু করতে হবে। পিচ কেমন আচরণ করবে তা নিয়ে আমরা ভাবছি না। উইকেট যেমন থাকবে সেভাবেই পরিকল্পনা করতে হবে। মুশফিকের মাইল ফলক টেস্ট। টস জিতলে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিবে ম্যানেজমেন্ট। প্রথমে বড় স্কোর আরও একটা ইনিংস জয়ের সুযোগ করে দিবে টাইগারদের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় দলে 3 ফরম্যাটের জন্য 3 সহ অধিনায়ক ঘোষণা বিসিবির। চমক টি-20তে লিটনের ডেপুটি হিসাবে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান। একসময় যুব দলের নেতৃত্ব দেয়া সাইফ সম্প্রতি টি-20তে দারুণ খেলছেন। ভরসা রেখে এই ফরম্যাটে তাকে সহ অধিনায়ক করা হলো। ওডিআইতে মিরাজের ডেপুটি শান্ত, আর টেস্টে উল্টো অবস্থানে দুজন। সেখানে সহ অধিনায়ক হিসাবে থাকবেন মিরাজ। বিসিবিতে 3 পরিচালকের দায়িত্বে রদবদল হয়েছে। নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের। অভিজ্ঞতায় পিছিয়ে থাকা জার্মানিকে 57-27 পয়েন্টে হারিয়েছে স্বাগতিকরা। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে এক পেশে লড়াই। শারীরিক গঠনে এগিয়ে থাকলেও জার্মান মেয়েরা কোনো প্রতিরোধ করতে পারেনি। পুরো ম্যাচে 4 বার অল আউট হয়েছে তারা। শ্রাবণী, বৃষ্টি ও স্মৃতির রেইডে দ্রুত পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় 57-27 ব্যবধানে। বুধবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। 5 দলের গ্রুপে শীর্ষ 2 দল খেলবে সেমিফাইনালে। ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ন্যায় বিচারের সর্বোত্তম উদাহরণ। বিকালে নাটোরের নলডাঙ্গায় রামশা, কাজীপুর, আমতলী বাজারে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার সময় দেশে হাজারো মানুষ হত্যা, গুম ও নির্যাতনের শিকার হলেও কোনো বিচার হয়নি। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে দেয়া রায়ে সব নিয়ম ও নীতি মেনে ন্যায় বিচার নিশ্চিত করেছে। দ্রুত সময়ে আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। যার বিচার করেছে, তার ফাঁসি দিয়েছে বিচারক, তাকে অতি সত্বর ফেরত দিয়ে
বাংলাদেশের মানুষের এই চাওয়াকে আপনারা প্রতিষ্ঠা করবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমাদের দাবি। এবং আমরা চাই অতি সত্বর তাকে ফেরত নিয়ে তার শাস্তি কার্যকর করা হোক। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এই রোগে 343 জনের মৃত্যু হলো। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, গত 24 ঘন্টায় নতুন করে 920 রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে 42% নারী ও 58% পুরুষ। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী 86,924 জন। এদিকে একদিনে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে 985 জন। আর জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে 83,597 জন। পাঁচ ব্যাংক একীভূত হয়ে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে দ্রুত সময়ের মধ্যে পরিবর্তন আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের কথা বলেন। জানান, শুরুতে সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে সরকারি কর্মকর্তাদের রাখা হয়েছে কৌশলগত কারণে। তবে এই ব্যাংক চূড়ান্ত লাইসেন্স পাওয়ার পর প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে বেসরকারি খাতের অভিজ্ঞদেরও যুক্ত করা হবে। ফলে ব্যাংকটি একটি শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হবে। প্রস্তাবিত নতুন ব্যাংক লাইসেন্স পাওয়ার পর ব্যাংকিং খাতে দক্ষদের পরিচালনা পর্ষদে আনা হবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংক। রাষ্ট্র এই প্রতিষ্ঠানকে কুক্ষিগত করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেয়নি, বরঞ্চ সাধারণ মানুষকে বিপদ থেকে রক্ষা পাওয়ার মানসিকতা নিয়ে কিন্তু সরকার এই ব্যাংকটিকে দাঁড় করাতে যাচ্ছে। হ্যাঁ, অতএব এই শুরুতে এইটাকে নেতিবাচকভাবে উপস্থাপনের সুযোগ নেই। অচিরেই আপনারা দেখবেন পর্ষদে একটা ভারসাম্য আছে এবং এই ব্যাংকটি অভিজ্ঞ প্রাইভেট এবং পাবলিক সেক্টর লোকের সমন্বয়ে একটা অভিজ্ঞ পর্ষদ দ্বারা সুশাসিত হবে এবং ঘুরে দাঁড়াবে। 2024 সালের গণহত্যার ন্যায় বিচার শেখ হাসিনার মৃত্যুদণ্ডে নিশ্চিত হয়নি। কেননা অপরাধের ধরন যাই হোক, মৃত্যুদণ্ড সমর্থন করে না অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে কথা জানায় মানবাধিকার সংস্থাটি। সোমবার নিজস্ব ওয়েবসাইটে সংস্থাটির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড জানান, 2024 সালের জুলাই আগস্টে ছাত্র বিক্ষোভের সময় সংঘটিত অপরাধ গুরুতর মানবাধিকার লঙ্ঘন। মানবতা বিরোধী অপরাধে দায়ীদের বিচার অবশ্যই তদন্ত ন্যায্যতার মাধ্যমে করা উচিত। শেখ হাসিনার বিচার ও সাজা ন্যায়সঙ্গত হয়নি বলেও মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি। এদিকে এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, শেখ হাসিনার দমনমূলক শাসন নিয়ে বাংলাদেশে এখনও ক্ষোভ ও বেদনা বিদ্যমান। এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, সব ফৌজদারি বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানের ন্যায় বিচারের মানদণ্ড মেনে চলা আবশ্যক। এই সাথে শেষ করছি আজকের বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।